বাংলাদেশের ১৬ই মে পর্যন্ত অর্থাৎ ঈদের আগে পরেও চলাফেরায় বিধিনিষেধ। বন্ধ থাকবে আন্তঃজেলা বাস, ট্রেন, লঞ্চ। পশ্চিমবঙ্গে নিজের আসনে হারলেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন। নন্দীগ্রামে তার আসনে কারচুপির গুরুতর অভিযোগ করেছেন তিনি। সব জায়গায় এক ফল, আর একটা জায়গায় হঠাৎ ৮,০০০ ভোট হয়ে গেল 0। 4 ঘন্টা যেটা সার্ভাইয়ার আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল। 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল। মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে। রিকাউন্টিং দেবে না কেন? পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপুল বিজয়ে বাংলাদেশের উল্লসিত বা উদ্বিগ্ন হওয়ার কি কিছু রয়েছে? বিশ্লেষণ শুনবেন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। পশ্চিমবঙ্গের নিজের আসনে হারলেও মমতা ব্যানার্জি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুনবেন একটু পর। তার আগে বাংলাদেশে লকডাউন মেয়াদ বাড়ানোর প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের সময় আবারও বাড়ানো হয়েছে। মে মাসের ১৬ তারিখ অর্থাৎ ঈদের পর পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে, তবে কিছুটা শর্ত শিথিল করা হয়েছে। এই সময় ট্রেন, লঞ্চ এবং আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে, কিন্তু ৬ মে থেকে জেলার অভ্যন্তরে বাস চলতে পারবে। এই সিদ্ধান্ত এমন সময় হলো যখন চলতি লকডাউন ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে বলে উদ্বেগ, অভিযোগ রয়েছে। আরও শুনুন শাহনাজ পারভিনের কাছে। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে ১৬ই মে পর্যন্ত বিধিনিষেধ বর্ধিত করা হয়েছে। এতে কিছু বিষয় শিথিল করা হয়েছে, যেমন জেলার অভ্যন্তরে ৬ই মে থেকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আন্তঃজেলা বাস, ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও কলকারখানায় ৩ দিনের বেশি ঈদের ছুটি দেয়া যাবে না। শপিং মল খোলা থাকবে, তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে না পারলে, অতিরিক্ত ক্রেতা প্রবেশ করলে, মুখে মাস্ক না থাকলে দরকারে নির্দিষ্ট শপিং মল বন্ধ করে দেওয়া হবে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সরাসরি তদারকি করবে। কী ধরনের যুক্তি মাথায় রেখে নতুন এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে জানতে চেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রদের একজন, ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিনের কাছে। এটা তো কাস্টমাইজ লকডাউন, তাই না? আমাদের এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রেশার। এর মধ্যে থেকে কোন জায়গাটাতে আপনার ট্রাভেলটা কম হবে ওগুলো হিসাব নিকাশ করা হয়েছে আর কি, কিছু প্রায়োরিটি ঠিক করে ওগুলাকে সিলেক্ট করে করে কিছু কিছু জায়গায় হয়তো রিল্যাক্সেশন করার চেষ্টা। যেমন ধরেন যেসব জায়গাতে অনেক বেশি সমাগম হবে ওগুলার ব্যাপারটা তো ওরা স্ট্রিক্ট থাকতেছে, বাকি জায়গাগুলো হয়তো কিছু কিছু রিল্যাক্সেশন দিবে আর কি। এর মধ্যে যেমন ধরেন অফিস মার্কেটার ছাড়া আদার্স থিং যেগুলো আছে সেগুলো, দূরযোগ পাল্লা যেসব গণপরিবহন, এগুলাকে রেস্ট্রিক্ট করা হয়েছে আর কি। কারণ এখন সবারই তো প্রেশার গভর্নমেন্টের উপর আছে, বুঝছেন না? শর্তগুলো দেখবেন, এগুলোর মধ্যে কিছু জায়গায় দেখবেন কি রিল্যাক্সেশন স্মল আছে, কিছু জায়গায় দেখবেন একটু কড়াকড়ি আছে, এইভাবেই করা হচ্ছে আর কি। বাংলাদেশে গত শীতের মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণ বেশ কমে এসেছিল, কিন্তু মার্চ মাস থেকে সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়, যা পরে ৫ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু এরই মধ্যে দোকান মালিকদের চাপের মুখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে তা রাত ৮টা করা হয়। সীমিত আকারে ব্যাংক খোলা রয়েছে। আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও ছোট যানবাহনে ঠিকই চলাচল অব্যাহত রয়েছে। গত সপ্তাহখানেক জুড়ে ঢাকায় কার্যত কোনো লকডাউন দেখা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ বলছেন, তিনি একটি কার্যকর লকডাউন বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন। সরকারের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন, তো স্বাভাবিক কারণেই যখনই কোনো সিদ্ধান্ত হয় তাদের প্রভাবটা পড়ে সেই সিদ্ধান্তে। সাধারণত যেমন ধরেন বাইডেন, আপনি দেখেন জনস্বাস্থ্য একটা দল তৈরি করে দিয়েছে, তারা যা বলছে পুরো আমেরিকা তার সঙ্গে। তা আমাদের এখানে দুঃখজনকভাবে সেটা নেই। আমাদের জনস্বাস্থ্যের কোনো যে এখানে নেতৃত্ব, সেইটা আমরা প্রথম থেকেই দেখিনি। খুব বেশি হলে আমাদের যারা জাতীয় পরামর্শক দল আছে তারা মাঝে মাঝে পরামর্শ দেন, কোনোটা অবজ্ঞা করা হয়, কোনোটা আংশিকভাবে প্রতিপালন করা হয়। এগুলো বেশিরভাগই ব্যবসায়িক প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। যদি আমরা যথার্থভাবে কাজ না করি, যেরকম ভারতের অবস্থা হচ্ছে, আমাদের অবস্থাও কিন্তু সেরকম হওয়া বিচিত্র না।
মিস্টার আহমেদ বলছেন, নতুন ঘোষিত বিধিনিষেধের একটি ভালো দিক হলো আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে, তাই জেলা থেকে জেলায় সংক্রমণ কম ছড়াবে। কিন্তু শহরে যেভাবে মানুষজনের চলাচল এবং শপিং মলের জনসমাগম বাড়ছে, তার ফলে হয়তো ঈদের পরে সংক্রমণের মাত্রা বেশি দেখা যেতে পারে। শাহনাজ পারভীন। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়করা আজ আবারও মমতা ব্যানার্জিকে বিধানসভায় দলনেত্রী হিসেবে নির্বাচিত করেছেন, অর্থাৎ তিনি আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন। যদিও তিনি যে কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন সেখানে পরাজিত হয়েছেন, তবে মমতা ব্যানার্জি আজ অভিযোগ করেছেন যে তাকে কারচুপি করে হারানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে ভয় দেখানো হয়েছিল যাতে তিনি পুনঃগণনার আদেশ না দেন। সব জায়গায় এক ফল, আর একটা জায়গায় হঠাৎ 8,000 ভোট হয়ে গেল 0। 4 ঘন্টা যেটা সার্ভাইয়ার আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল। তারপরে 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল। মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে। রিকাউন্টিং দেবে না কেন? ইলেকশন কমিশন দিল না কেন? হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট? আর রিটার্নিং অফিসারের সাংঘাতিক কথা দেখছেন যে অ্যাট দ্য পয়েন্ট অফ গান তাকে কাজ করতে হচ্ছে। সে বলছে আমার লাইফ থ্রেট আছে, আমি করতে পারছি না। মানে হোয়াট ইজ দিস? সব সাংবাদিকরা দেখলো, অ্যানাউন্স করে দিল, ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল, গভর্নর আমাকে ফোন করলো, তারপরে হঠাৎ সব উল্টে গেল। আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি। এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে টেলিফোনে সরাসরি আমার সাথে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, বেশ কিছু জল্পনা কল্পনা আসলে গতকাল থেকেই চলছিল যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন কিনা, মানে নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে। এখন আজকে মনে হচ্ছে যে তিনি আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। হ্যাঁ শাকিল, নবনির্বাচিত বিধায়কদের একটা বৈঠক হয়েছে আজকে। তাতে কলকাতা এবং আশেপাশের বিধায়করা সরাসরি এবং বাকিরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন যে মমতা ব্যানার্জিকেই পরিষদীয় দলনেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং তিনি আজই সন্ধ্যায় রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার অনুমোদন চাইতে যাবেন এবং শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে 5 তারিখ। আর যে জল্পনার কথা বললেন সেটা আসলে মিডিয়ার একাংশটা চলছিল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও মমতা ব্যানার্জি ছাড়া অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। যদিও কিছু প্রশ্ন নিঃসন্দেহে উঠেছিল যে নন্দীগ্রামে হেরে গিয়েও কিভাবে তিনি মুখ্যমন্ত্রী হবেন। তবে নির্বাচনে না দাঁড়িয়ে অথবা পরাজিত হয়েও মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনো মন্ত্রী হওয়া যায়, সেটা সংবিধানেই লেখা আছে। ভারতে অনেক উদাহরণও আছে এরকম, যেমন মমতা ব্যানার্জি নিজেই তো 2011 সালে যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই ভোটে তো তিনি দাঁড়াননি। সেটা তো 6 মাসের জন্য বড় জোর, তাই তো? 6 মাসের মধ্যে তাকে কোনো উপনির্বাচনের দিকে আসতে হবে। এক্ষেত্রে যেটা হয় সাধারণত যে দলেরই কোনো নির্বাচিত বিধায়ক তিনি পদত্যাগ করবেন এবং তারপরে সেই আসনটা ফাঁকা হলে নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচনের ঘোষণা করবেন এবং সেখানে প্রার্থী হয়ে মমতা ব্যানার্জি জিতে আসবেন। তো একটু আগেই তার মুখেই শুনছিলাম যে তিনি গুরুতর অভিযোগ করেছেন যে তাকে কারচুপি করে হারানো হয়েছে, এবং তিনি এমন কথাও বলেছেন যে রিটার্নিং অফিসারকে ভয় দেখানো হয়েছে যাতে তিনি পুনঃগণনার আদেশ না দেন। তো এই তো গুরুতর অভিযোগ, এবং ওই রিটার্নিং অফিসার কিভাবে তাকে ভয় দেখানো হলো, মানে কি জানা যাচ্ছে কি? দেখুন, মমতা ব্যানার্জি এই নিয়ে তার বাড়িতে একটা সংবাদ সম্মেলন করেন আজ দুপুরে। প্রথমেই তিনি বলেন যে কাল রাত 11টা নাগাদ কোনো একজনের কাছ থেকে তিনি একটি SMS পেয়েছেন, যেটি সেই ব্যক্তিকে পাঠিয়েছেন নন্দীগ্রামের আসনের ভোট পরিচালনার যে দায়িত্বে ছিলেন যে রিটার্নিং অফিসার তিনি, এবং ইংরেজি ওই SMS-টি এক সাংবাদিককে দিয়ে পড়িয়ে শোনান মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জির ওই SMS অনুযায়ী দাবি যে ওই অফিসার লিখছেন যে পুনর্গণনার আদেশ দিলে তার সংশয় হতে পারে এবং তার একটি কন্যা সন্তান রয়েছে, তার পরিবার রয়েছে, তিনি চাপের মুখে হয়তো আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হতে পারেন, এরকম একটা SMS তিনি পেয়েছেন। কিন্তু ওই যে কর্মকর্তা তিনি নিজে কি কিছু বলেছেন এ সম্পর্কে?
না, তিনি নিজে কিছু বলেননি এবং কারণ তিনি তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন, নির্বাচন কমিশনের অফিসার। তিনি নিজে কিছু বলেননি বা নির্বাচন কমিশনও কিছু বলেননি। এবং মমতা ব্যানার্জি যেটা বলেন যে আপনি যেটা শোনাচ্ছিলেন তার গলায় যে 8,000 ভোটে একটা সময় এগিয়েছিলেন, হঠাৎই ফল উল্টে যায়। এবং মিস ব্যানার্জি এটাও বলছেন যে পুনর্গণনা তো যে কেউ চাইতেই পারে, নির্বাচন কমিশন কেন দিল না সেটা করতে। আর এটা নিয়ে যে তিনি আদালতে বিচার চাইতে যাবেন সেটাও বলেছেন, এবং ততক্ষণ পর্যন্ত যেন ভোট যন্ত্র সহ সমস্ত নথি সুরক্ষিত রাখা হয় সেটাও নিশ্চিত করতে হবে, এমনটাই দাবি করেছেন অমিতাভ, মমতা ব্যানার্জি। খুব সংক্ষেপে বলবেন এ সম্পর্কে বিজেপি কি বলছে? মমতা ব্যানার্জির এই অভিযোগ নিয়ে এখনো বিজেপি কিছু বলেনি, তবে বিজেপি নেতারা যে বিষয়টা নিয়ে আজ সকাল থেকেই অভিযোগ করছেন সেটা হলো নির্বাচন পরবর্তী হিংসার শিকার হচ্ছেন তাদের কর্মীরা। ইতিমধ্যেই 6 জন খুন হয়েছে, বহু সমর্থক ঘর ছাড়া হয়ে আছেন। নন্দীগ্রাম সহ অনেক এলাকাতেই তাদের দলীয় অফিস ভাঙচুর করা হয়েছে বলে বলছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং তারা বলছেন যে পুলিশের সামনেই এসব হামলা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন। অমিতাভ, আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জির পুনর্নির্বাচন এবং বিজেপির পরাজয়ে বাংলাদেশের উদ্বিগ্ন বা উল্লসিত হওয়ার কি কোনো কারণ রয়েছে? জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে। দেখুন, প্রথমত যে নির্বাচন যেটা হয়েছে, বিজেপি ঠিক আছে তারা জেতেনি, কিন্তু তারা বিশাল সংখ্যক সিট পেয়েছে অ্যাসেম্বলিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে এই নির্বাচনের মাধ্যমে বিজেপি কিন্তু বেশ নিজেকে একটা রাজনৈতিক শক্তি হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করলো। তাহলে বাংলাদেশের জন্য বাস্তবতা আসলে কি দাঁড়াচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গেও তৃণমূলই ক্ষমতায় ছিল, কেন্দ্রেও বিজেপি ক্ষমতায় ছিল এবং আছে। কাজে সত্যিকার অর্থে বড় কোনো পরিবর্তন তো হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা বিরাট কোনো পরিবর্তন কেন নিয়ে আসবে? খুব উদ্বেগেরই বা কি আছে, বা উল্লসিত হওয়ারই বা কি থাকতে পারে? একটু ধরুন আশ্বস্ত হওয়ার জায়গা যেটা, সেটা হলো যে পশ্চিমবঙ্গ ঠিক আসামের মতো একেবারে বিজেপির কবজায় চলে যায়নি, এবং পশ্চিমবঙ্গের যে খানিকটা হলেও ধর্মনিরপেক্ষ একটা চরিত্র আছে, সেটার গুরুত্ব কি বাংলাদেশের জন্য? সেটার গুরুত্ব কি? সেটার গুরুত্বটা হলো এই যে আসামে কিন্তু ইতিমধ্যে নাগরিকপঞ্জি ইত্যাদি নিয়ে প্রচুর চাপ আছে বাংলাদেশের উপরে। বিজেপি এখানে আসলে, বিজেপি তো তাদের ইলেকশন অঙ্গীকারের মধ্যে ছিল যে এনআরসি করবে, তারা এখানে এটা করবে। হয়তো তারা এরপরেও করার চেষ্টা করবে, কিন্তু তারপরে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা সেটাতে সহযোগী হবে না বলে মনে হচ্ছে। এটা একটা স্বস্তির জায়গা আর কি। এছাড়া আমি মনে করি না যে বড় কোনো একটা অস্বস্তির কথা শোনা যায় সব সময়, যে তিস্তা চুক্তি শেখ হাসিনা সরকারের একটা বড় টার্গেট, যেটা একটা ধারণা যে মমতা ব্যানার্জির কারণে সেটা করতে পারছে না তারা। সেটা কি একটা অস্বস্তির কারণ হতে পারে যে আরো 5 বছর তিস্তা চুক্তি হবে না, এ ধরনের বিষয়? আমি দেখুন, এই ধারণাটার সাথে আমি খুব একটা একমত নই। ধরুন, মমতা ব্যানার্জির অবস্থা হচ্ছে যে তিনি তিস্তা পানি বাংলাদেশকে দেবেন না, ঠিক আছে? বিজেপির যে পশ্চিমবঙ্গ ইউনিট, তারা কি বলেছে যে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশকে তিস্তা পানি চুক্তি করবে? এটা তো তারা বলেনি। শেষ পর্যন্ত নির্বাচনী স্বার্থই, ভোটের স্বার্থই দেখবে সব দলই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরুন পশ্চিমবঙ্গ সাথে যে বিশাল সীমান্ত, তাতে সেই রাজ্যের সরকারের সাথে একটা সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, এবং সেখানে নির্বাচনের আগে মিস্টার মোদি বাংলাদেশে এসে সেখানে কার্যত তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যেটা মমতা ব্যানার্জি স্পষ্টভাবে বলেছেন আর কি, সেটা তিনি পছন্দ করেননি। তো সেই সম্পর্কে কোনো চিড় ধরতে পারে কি না, মানে আপনার কাছে কি মনে হয়? এটা একটা বিষয় যেটা আসলে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে বিষয়। কারণ আমাদের অতিথি হিসাবে নরেন্দ্র মোদী এসছেন, উনি কোনো একটা মন্দিরে যেতে চান, আমরা তো তাকে বলতে পারি না যে না, আপনাকে ওখানে যেতে দেওয়া যাবে না, এটা আপনাদের নির্বাচনে হস্তক্ষেপ করার মতো। হস্তক্ষেপ তো আমরা করছি না। বিষয়টা হচ্ছে যে নরেন্দ্র মোদী যেতে চেয়েছেন তার নির্বাচনী স্বার্থেই, এবং সেটাকে পয়েন্ট আউট করেছেন মমতা ব্যানার্জি তার নির্বাচনী স্বার্থে। বাংলাদেশ তো এখানে আগ বাড়িয়ে তাকে সাজেস্ট করেনি যে দেখুন আপনি আসুন, আপনি ওই মন্দিরে যান, তাহলে আপনার নির্বাচনের সুবিধা হবে। আমরা তো সেটা করিনি। কাজে এখানে আমার মনে হয় যে এই কারণে, বিশেষ করে যেহেতু মমতা ব্যানার্জির নির্বাচনে তো সেটা তেমন কোনো প্রভাবও ফেলেনি। কিন্তু তিনি মমতা ব্যানার্জি এটা একেবারেই পছন্দ করেননি, এবং আপনি জানেন যে কোনো সম্পর্ক, সেটা কূটনৈতিক সম্পর্ক হোক, রাজনৈতিক সম্পর্ক হোক, ব্যক্তিগত সম্পর্ক হোক, পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে অনেক কিছু, তাই না? না, তারপরে
ধরুন আমরা মোদীকে বাধা দিতাম যে না আপনার এখানে আপনি যেতে পারবেন না, তাতেই কি মমতা আমাদের উপর খুব বেশি খুশি হয়ে যেত? আর এখানে খুশিটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে মমতা ব্যানার্জি খুব বাংলাদেশ বিরোধী কোনো মানুষ। আমি তাকে যেটুকু জানি আমার নিজের অভিজ্ঞতা থেকেও কলকাতায় দীর্ঘ সময় থাকার ফলে, আমরা অবশ্যই চাই না যে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে তারা বাংলাদেশকে ব্যবহার করছে, বাংলাদেশের সাথে সম্পর্ককে ব্যবহার করছেন দুই পক্ষই, সেটা আমরা পছন্দ করি না। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু বাংলাদেশ বিরোধী বলে কিন্তু উনি তিস্তার পানি দিচ্ছেন না তার আগে। তিস্তার পানি ইস্যুটা আপনি ভারত বাংলাদেশের মাঝে যতটা না পানির ইস্যু, তার থেকে অনেক বেশি পানিকে রাজনৈতিক কারণে ব্যবহার করার ইস্যু, এবং সেটা নির্বাচনী রাজনীতিতে এই ধরনের মানে আমি বলবো যে বলি হওয়া, যেটা আর কি সুসম্পর্ক এই ইলেকট্রাল পলিটিক্সের বলি হওয়া, এটা ঘটে থাকে, ঘটছে আনফরচুনেটলি। তাওহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে বিজেপির ভূমিকা কেমন হতে পারে এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মোয়াজ্জেম হোসেনের কাছে। জার্মানির পুলিশ বলছে শিশু নির্যাতনের ছবি ডার্কনেট বা ইন্টারনেটের অন্ধকার জগতে শেয়ার করার জন্য তারা বিশ্বের অন্যতম বৃহৎ একটি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে চালানো এক অভিযানে 4 জন জার্মানকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা বলছেন বয়েজ টাউন নামের এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা 4 লাখের বেশি এবং সেখানে অল্প বয়সী শিশুদের উপর ভয়াবহ যৌন নির্যাতনের ছবিসহ আরও বিভিন্ন ধরনের জিনিস শেয়ার করা হতো। ইউরোপীয় কমিশন ইইউতে বিনা প্রয়োজনে ভ্রমণের উপর জারি করা নিষেধাজ্ঞা শিথিল করার সুপারিশ করেছে। তারা বলছে পুরোপুরি টিকা নেওয়া হয়ে গেছে এমন বিদেশি নাগরিক, সেই সঙ্গে যেসব দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কম সেখানকার নাগরিকরা যেন ইইউতে ঢুকতে পারে। ভারতে করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে কোভিড সেবা সুবিধা এবং নিবিড় পরিচর্যা ইউনিট খোলার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেছেন, গড়ে প্রতিদিন প্রায় 25,000 লোক সংক্রমিত হচ্ছেন এবং শহরের স্বাস্থ্য অবকাঠামো এখন আর তা সামাল দিতে পারছে না। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ভ্রমণের উপর এক নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হচ্ছে, যা কেউ লঙ্ঘন করার চেষ্টা করলে তাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম তার নিজের দেশের নাগরিকদের দেশে ফিরে আসার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ফ্রান্সে তৃতীয় কোভিড লকডাউন তুলে নেয়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীরা তাদের স্কুলের শ্রেণীকক্ষে ফিরে গেছে। লোকজন এখন তাদের বাড়ি থেকে 10 কিলোমিটারেরও বেশি দূরে যেতে পারবে। প্রেসিডেন্ট ম্যাক্রোর পরিকল্পনায় এ মাসের আরও পরের দিকে সারা দেশে জারি করা কারফিউ পিছিয়ে রাত 9টা থেকে বলবৎ করার কথা বলা হয়েছে। ইসরায়েলি সরকারের একটি নজরদারি সংস্থা বলছে, গত সপ্তাহে ইহুদিদের একটি ধর্মীয় উৎসবের সময় পদদলিত হয়ে 45 জনের মৃত্যুর ঘটনায় তারা তদন্ত শুরু করবে। কয়েক বছর আগে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় এই মাউন্ট মেরন স্থানটিকে ব্যবহারের জন্য বিপজ্জনক হতে পারে বলে উল্লেখ করেছিল। মোয়াজ্জেম হোসেন, এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতেই ক্রিকেট। ক্যান্ডিতে পঞ্চম দিনের শুরুর দিকেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে। 227 রানে অল আউট বাংলাদেশ হারল 209 রানে। এ নিয়ে আরও একটি টেস্ট সিরিজে হারের মুখ দেখল বাংলাদেশের ক্রিকেট দল। বাংলাদেশকে 437 রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। মূলত শ্রীলঙ্কার নবাগত স্পিনারদের সামনে টিকতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রবীণ জায়া উইকেরামা 11টি উইকেট নিয়েছেন এই টেস্ট ম্যাচে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কেউই 50 পার করতে পারেনি। রমেশ মেন্ডিস ও প্রবীণ এই দুইজন স্পিনার মিলে 17টি উইকেট নিয়েছেন। 2 ম্যাচের এই টেস্ট সিরিজে সিরিজ সেরার পুরস্কারটি পেয়েছেন দিমুথ করুণারত্নে। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক বলেন, টসে হেরেই মূলত পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। আপনি যখন ব্যাটিং ভালো করবেন না, ডেফিনেটলি আপনার লেফট হ্যান্ড স্পিন হোক অথবা রাইট হ্যান্ড স্পিন হোক, আপনার 11 উইকেট পেতেই পারে। তো আমার কাছে মনে হয় যে আমরা টিম হয়ে আপনার ব্যাটিং গ্রুপ হয়ে আপনার ওইভাবে কেউ ব্যাটিং করতে পারেনি, এক্সেপ্ট তামিম ভাই ফার্স্ট ইনিংসে খুব ভালো ব্যাটিং করছে, খুব সুন্দর স্টার্ট করছে। এরপরে আমরা কেউ ওইটা বড় ইনিংস করতে পারিনি। ইভেন আমার কাছে মনে হয় যে আমি সেকেন্ড টেস্টে আপনার ওইরকম যদি আমরা অ্যাটলিস্ট এই উইকেটে কন্ডিশনে যদি 4-5 সেশন ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো জিনিসটা অন্যরকম হতো। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই টেস্টে আপনার টসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে একটি ম্যাচ বাতিল হয়েছে। এটি পরবর্তীতে একটি পুনর্নির্ধারিত সময়ে আয়োজিত হবে। বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ারের কোভিড পজিটিভ বলে শনাক্ত হয়েছে।
বাকিদের টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে, যার ফলে ম্যাচটি বাতিল হয়েছে। আইপিএল শুরু হওয়ার পর এই প্রথম কোনো ক্রিকেটারের পজিটিভ শনাক্ত হয়েছে। এবারের দর্শকবিহীন আইপিএল আয়োজিত হচ্ছে ভারতের 6টি ভেন্যুতে। ভারতের সপ্তাহ জুড়েই কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 3,500-এরও বেশি মানুষ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে ওয়েস্ট ব্রম ও ওলভারহ্যাম্পটন মুখোমুখি হবে বাংলাদেশ সময় 11টায়। ওদিকে বার্নলে ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের খেলা 11:15 আইসিসির ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল নিউজিল্যান্ড। ওয়ানডের পাশাপাশি টি-20তেও উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। 20 ওভারের ক্রিকেটে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে অবস্থান আগের মতোই সপ্তম। স্প্যানিশ লিগের লিওনেল মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে তাদের মাঠে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসি 57 মিনিটে পেনাল্টি মিস করলেও ঠিক 12 মিনিট পরেই দারুণ এক ফ্রি কিকে লিড বাড়িয়ে নেন। ভারতের শাসক দল বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখলে ব্যর্থ হলেও এই প্রথমবারের মতো রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। বিদায়ী বিধানসভায় তাদের মাত্র 1% বা 3 জন নির্বাচিত বিধায়ক থাকলেও এবার তারা 26%-এরও বেশি বিধায়ক পেয়েছে। সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের বিধানসভায় কংগ্রেস এবং বামপন্থীরা সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার ফলে ওই রাজ্যের সংসদীয় রাজনীতিতে অপোজিশন স্পেসটাও এখন পুরোপুরি বিজেপির দখলে। এই পরিস্থিতিতে সে রাজ্যে কী ধরনের রাজনৈতিক লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে বিজেপি এগোতে পারে, কলকাতায় তা বোঝার চেষ্টা করেছেন শুভজ্যোতি ঘোষ। সিপিএম সহ যে বাম দলগুলো ও কংগ্রেসকে হটিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেল। মজার ব্যাপার হচ্ছে, নির্বাচনে জিততে না পারার জন্য বিজেপি কিন্তু প্রাথমিকভাবে তাদেরই দুষছে। দলীয় নেতৃত্বের অনুমান, বামপন্থী ও কংগ্রেসীদের ভোট তৃণমূলের দিকে যাওয়ার জন্যই তাদের প্রত্যাশা পূর্ণ হয়নি। তবে এখন এই পরিস্থিতিতে বিরোধী দল হিসেবে বিজেপিকেও এ রাজ্যে দলীয় কৌশল নিয়ে হয়তো নতুন করে ভাবতে হবে। বিবিসিকে বলছিলেন সদ্য বিজেপির হয়ে জেতা বিধায়ক ও দলের মহিলা শাখার প্রধান অগ্নিমিত্রা পল। দেখুন, আজকে লেফট এবং কংগ্রেসের যে রোলটা ওরা প্লে করলো, পুরো ভোটটাই ওদের টিএমসির দিকে গেছে। এবং আজকে যে রেজাল্টসটা হলো, আমরা যেটা ভেবেছিলাম যে সরকার গড়বো, সেটা তো একেবারেই ডিজাস্টার হলো। সেটা ইটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। উই নিড টু রিথিঙ্ক। কিছু জায়গায় নিশ্চয়ই আমাদের ভুল হচ্ছে, বাট অপোজিশনের দিক থেকে আই এম হ্যাপি দ্যাট উই উইল বি ফর্মিং আ স্ট্রং অপোজিশন। আগে যেখানে 3টে ছিল, আজকে সেখানে 75 না 80 জন হয়েছে। সো ডেফিনেটলি একটা স্ট্রং কম্পিটিশন থাকবে। পজিটিভ ক্রিটিসিজম থাকলেই ডেভেলপমেন্টের সুযোগ আসে, যাতে পশ্চিমবঙ্গের মানুষ তারা বেনিফিটেড হয়। কিন্তু আমরা ভেবেছিলাম না যে আজকে 34 বছর and 10 years, 44 years, people of West Bengal didn't get anything. সেটা যেন আবার না হয়, মানে ওই একই জায়গায় যেন আমরা আবার ঘুরে ফিরে না আসি। কিন্তু পশ্চিমবঙ্গেও আসামের ধাঁচে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি করা কিংবা কথিত অবৈধ অনুপ্রবেশ রোখার যেসব কথা বিজেপি বারে বারেই বলতো, সেগুলো নিয়ে এখন তারা কিভাবে এগোবে? It's too early to say that. এনআরসি নিয়ে কথা বলা, আমি জানি না সেটা কত দূর কি হবে এখন এই মুহূর্তে, আমি জানি না আমাদের দল থেকে কি নির্দেশ থাকবে। বাট যেগুলো ধরুন আজকে অনুপ্রবেশকারীর কথা যেটা বললেন, বা বেকারত্ব, এগুলো নিয়ে তো অবশ্যই কথা হবে। নারী সুরক্ষা, মহিলা মোর্চার সভানেত্রী হওয়ার দরুন নারী সুরক্ষা আমার কাছে সব থেকে নাম্বার ওয়ান প্রায়োরিটি। স্বাস্থ্য পরিষেবা উন্নত করা, এই জিনিসগুলো তো অবশ্যই। বিধানসভায় প্রধান বিরোধী দল হওয়ার সুবাদে বিজেপি এখন চাইলেই এর যে কোনো ইস্যুতে মোশন বা প্রস্তাব আনতে পারবে, সভায় বিতর্ক দাবি করতে পারবে। তবে এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লাগাতার প্রচার চালানো অ্যাক্টিভিস্ট ও ফিল্ম মেকার কস্তুরী বাসুর অভিজ্ঞতা বলছে, বিজেপি তাদের রাজনৈতিক ল্যাবরেটরির সবচেয়ে সফল পরীক্ষাটা কিন্তু সমাজের বুকেই চালাতে অভ্যস্ত। সব থেকে বেশি যেটা ওরা লাগাতার করেছে সেটা হচ্ছে যে কোনো ইস্যুকে কমিউনালাইজ করা। মানে ধরুন একটা রেপ হয়েছে, হ্যাঁ, জেন্ডার ভায়োলেন্স, জেন্ডার ক্রাইম, সেইখানে গিয়ে খুঁজে বার করবে যে যদি ভিকটিম হয় হিন্দু বাই চান্স আর যদি পারপিট্রেটর হয় মুসলিম বাই চান্স, ব্যাস ওইটাই হচ্ছে তখন ওদের মেইন ব্যাপার। তখন আর জেন্ডার ভায়োলেন্সটা না, আর অন্য ঘটনাগুলোতে আর অতটা করবে না। সেরকম প্রত্যেকটা জিনিসকে কমিউনালাইজ ওরা আরো 10 গুণ 12 গুণ করবে। আরেকটা যেটা করবে সেটা হচ্ছে যে ওদের যে আরএসএস, যেটাকে আমরা সবসময় ওভারলুক করে যাই, বিজেপি ইজ অনলি টিপ অফ দ্য আইসবার্গ। ওদের যে আরএসএস, তাকে ওরা আরো অনেক বেশি ফোর্সে উইথ মাচ মোর মানি পাওয়ার দে উইল স্টার্ট ওয়ার্কিং ইন বেঙ্গল। দে আর অলরেডি ওয়ার্কিং ইন বেঙ্গল। এবং আজকে বিজেপির যে রেজাল্ট, তার পেছনে আরএসএস এর বিভিন্ন পকেটসে কাজ করা, সেটার ওরা সুফল পেয়েছে। সেই কাজটাকে ওরা আরো বেশি বেগের সাথে করবে। তবে পশ্চিমবঙ্গে যেভাবে নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে অতীতে তীব্র প্রতিবাদ হয়েছে, তাতে বিজেপি ওই ইস্যুতে পা ফেলার ক্ষেত্রে
সাবধানী হবে বলেই মিস বাসুর ধারণা। এবার এনআরসি সিএটা নিয়ে ওরা কি করবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সেটার এগেনস্টে একটা মানে কাটিং অ্যাক্রস পার্টি লাইন সাংঘাতিক রেজিস্ট্যান্স বেঙ্গলে আছে, ছিল এবং থাকবে। এটা পার্টিশন এফেক্টেড স্টেট, তো এখানে মানুষ বোঝে যে এনআরসি ব্যাপারটা পার্টিশনেরই একটা আনফিনিশড বিজনেসকে আবার ফিনিশ করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা তাদের দীর্ঘদিনের স্বপ্ন, একথা বিজেপি বহুবার বলেছে। সেই স্বপ্ন এ যাত্রায় অধরা থাকলেও নরেন্দ্র মোদী বা অমিত শাহরা পশ্চিমবঙ্গ নিয়ে উৎসাহ হারিয়ে ফেলবেন তা মোটেই বিশ্বাস করেন না দিল্লিতে দ্য টাইমস অফ ইন্ডিয়ার সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক মহুয়া চ্যাটার্জি। যতটুকু বিজেপিকে এত বছর ধরে দেখেছি, ওরা জায়গাটা ছেড়ে দেবে না। ওরা ইন্টারেস্ট লুজ করে গেছে ব্যাপারটা তা নয়। প্রথম কিছুদিন হয়তো ওরা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করবে যে আমরা একটা কনস্ট্রাকটিভ অপোজিশন হিসেবে এসছি, আমরাও আপনাদের জন্য কাজ করতে চাইছি, মানে ভালোভাবে ভোলাতে চাইবে, যাতে 24-এ মানুষ কিছুটা খুশি হয়ে ওদের ভোট দেয়। যখন দেখবে যে সেটা সম্ভব হবে না, তখন কিন্তু ওরা যে পথে ওদের চলার স্বাভাবিকত্ব আছে সেই পথেই ওরা চলবে। তিনি আরো বলছিলেন 2024-এ দেশের সাধারণ নির্বাচনে গরিষ্ঠতা পেতে হিন্দি বলয়ের রাজ্যগুলোতে বিজেপির যে ঘাটতি হতে পারে সেটা পুষিয়ে নেওয়ার জন্য তাদের অন্যতম প্রধান টার্গেট পশ্চিমবঙ্গ। ফলে অন্তত আগামী 3 বছর সাম্প্রদায়িকতার তাস লুকিয়ে রেখে বিরোধী দল বিজেপি পশ্চিমবঙ্গে অন্য চেহারায় বা অন্য মোড়কে দেখা দেবে এই সম্ভাবনাও থাকছে। শুভজ্যোতি ঘোষ, কলকাতা থেকে। বাংলাদেশে ফেসবুকে মানুষজন আজ কি নিয়ে প্রধানত কথা বলছেন? আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটা বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশে লকডাউন বাড়ানো হয়েছে 16ই মে পর্যন্ত, এবং যেহেতু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা 13 অথবা 14ই মে, তার মানে দাঁড়াচ্ছে ঈদের ছুটিও এবার লকডাউনের মধ্যেই পড়তে যাচ্ছে। আর এটি নিয়ে কিন্তু নানান আলোচনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ঈদের মধ্যে লকডাউন থাকলে কিভাবে মানুষ ঢাকার বাইরে নিজের গ্রামের বাড়িতে যাবে, এটা কতটা ঠিক হলো এ নিয়ে নানান বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। নীলা, একদম ঠিক তিতুমির। অনেকেই অনেক ধরনের সিরিয়াস মন্তব্য করছেন, অনেকে একটু মজা করে মন্তব্য করছেন। যেমন মোহাম্মদ শিব্বির অনেকটা মজা করেই লিখেছেন, ঈদের দ্বিতীয় দিন বিয়ে করার কথা ছিল, এখন ঢাকা থেকে বাড়িতে যাওয়াই সম্ভব হচ্ছে না, বিয়েটা বুঝি ভেঙেই যাবে। শিব্বির, আপনার জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই। রাজিবুল ইসলাম লিখেছেন, কি সুন্দর সিদ্ধান্ত, মানুষ এক জেলা থেকে আরেক জেলায় যাবে, 2 থেকে 10টা বাস পরিবর্তন করে, এতে কি করোনা কমবে না বাড়বে, জানতে চাওয়া আমার মন। মঈন খান আবার ভিন্ন মত পোষণ করছেন। তিনি বলছেন, এমনটাই হওয়া উচিত, করোনা তার ভয়াল থাবা ক্রমেই বিস্তার করছে, যা কারো নিয়ন্ত্রণে নেই। ভারতে মারাত্মক পরিস্থিতি, তাই সবার বাঁচার স্বার্থেই আমাদের একটু ত্যাগ স্বীকার করা দরকার। অন্যদিকে সিদ্ধার্থ সরকার পলাশের মন্তব্য, আন্তঃজেলা বাস ড্রাইভার ও শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এটা একটা ভালো প্রশ্ন। তো এই সময়টায় তাদের আয়ের পথ কি হবে সেটাও একটা চিন্তার ব্যাপার মনে করছেন তিনি। শাকিরুল ইসলামের মন্তব্য, বাসগুলো বন্ধ থাকলে মাইক্রো গাদাগাদি করে, সিএনজিতে গাদাগাদি করে মানুষ গ্রামে আসবেই, সুতরাং দূরপাল্লার বাস বন্ধ থাকলে করোনা বিস্তারের সম্ভাবনা বেশি, সমস্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া উচিত। এদিকে শ্বাসকষ্ট দেখা দেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে, এই খবরটিও বেশ ট্রেন্ড করছে। অনেকেই খবরটি শেয়ার করে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের খবরটিও আছে আজ আলোচনায়। তার বিজয়ে পশ্চিমবঙ্গের মানুষ কতটা স্বস্তিতে, বাংলাদেশের কি লাভ হলো, এমন সব আলোচনাই কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক, টুইটারে। ঠিক তাই, যেরকম শেখ নাজমুল লিখেছেন, তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় রাজনীতির উপর প্রভাব বিস্তার করতে পারবে না বলে আমি মনে করি, আমাদের আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকাতে হবে। মাসুদ নামে একজন লিখেছেন, মমতা ব্যানার্জির বিজয়ে বাংলাদেশের খুব একটা লাভ ক্ষতি নেই, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক নীতি সম্পূর্ণই আলাদা। আর এজেড লিঙ্কনের মন্তব্য, তিস্তার কপাল পুড়ল, তবে ওখানকার মুসলমান সম্প্রদায়ের ভাগ্য ভালো হলো। আর তাজুল ইসলাম মনে করছেন, মমতার জয়ে বাংলাদেশের অনেক স্বস্তি এসেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে বাংলাদেশের উপর বিশাল বড় চাপ সৃষ্টি হতো। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কোভিডের হানা, কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি আজ বাতিল হয়ে গেছে। এই খবরটি কিন্তু বেশ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। নানা ধরনের মতামত আছে এই নিয়ে। হাবিব ভুইয়া যেমন লিখেছেন, দল নিয়ে নেগেটিভ পজিটিভ চিন্তা করে কি হবে, সাকিবকে প্যাকেট করে দেশে নিয়ে আসলেই হয়। অন্যদিকে নাজিমউদ্দিন চৌধুরীর মন্তব্য, সাকিবকে দেশে ঢুকতে দেওয়া উচিত হবে না। তবে গিয়াস মনে করে দিয়েছেন, সাকিব তো এমনিতেই নেই, অর্থাৎ সাকিব একাদশে নেই, সেটাই তিনি বলছেন। তবে জামিল রহমান বলছেন, করোনা বড় না খেলা বড়, এবার খেলো করোনার সাথে। আর এইসবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
এখনকার প্রধান খবর, বাংলাদেশের 16ই মে পর্যন্ত অর্থাৎ ঈদের আগে পরেও চলাফেরায় বিধিনিষেধ, বন্ধ থাকবে আন্তজেলা বাস, ট্রেন, লঞ্চ। আমাদের পরবর্তী অধিবেশন আজই, বাংলাদেশে রাত 10:30টায়, ভারতে 10টায়। ততক্ষণ পর্যন্ত আমি শাকিল আনোয়ার এখানেই বিদায় চাইছি।